তো আজকে আমরা তোমাদের দেখো একটা নোটিফিকেশনে লেখা আছে ইন্ডিয়ান পলিটির উপর একটা ক্লাস আমাদের দেওয়ার আছে। ইন্ডিয়ান পলিটির উপর প্রত্যেক সপ্তাহে তোমাদের হয়, তার মধ্যে আজকে ইন্ডিয়ান পলিটির উপর আমি একটা সেকশন পড়াবো। ইন্ডিয়ান পলিটির উপর যে সেকশনটা আজকে আমি পড়াতে চলেছি, ইন্ডিয়ান পলিটির উপর যে সেকশনটা আজকে আমরা পড়াতে চলেছি সেই সেকশনটার নাম হচ্ছে অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধন। ঠিক আছে, অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধন শোনা যাচ্ছে তো সবার কাছে? এক মিনিট এক মিনিট ক্লিয়ার আসছে? ক্লিয়ার যাচ্ছে? আগে থেকে আরো আস্তে হয়ে যাচ্ছে সাউন্ড? আস্তে হচ্ছে? ওকে, একটুখানি দাঁড়ানো। এবার সাউন্ড শোনা যাচ্ছে? দেখো, ভয়েস শোনা যাচ্ছে? ঠিক আছে, ক্লিয়ার আসছে তো? ওকে, ঠিক আছে। এক সেকেন্ড। তো দেখো, ইন্ডিয়ান পলিটির উপর অ্যামেন্ডমেন্টের উপর আজকে আমরা পড়াচ্ছি। ঠিক আছে, স্ক্রিনটা দেখা যাচ্ছে তো সবার কাছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে? ঠিক আছে, ঠিক আছে। তো প্রথম হচ্ছে সংবিধান সংশোধনী বা অ্যামেন্ডমেন্ট। তো প্রথম হচ্ছে প্রথম সংবিধান সংশোধনী। প্রথম সংবিধান সংশোধনীটা কবে হয়েছে না, প্রথম সংবিধান সংশোধনীটা যেটা হয়েছে, প্রথম সংবিধান সংশোধনীটা হয়েছে 1951। প্রথম সংবিধান সংশোধনীটা কবে হয়েছে? 1951, 1950 সালের পর 1951। এখানে কি হয়েছে, আমাদের হচ্ছে 9তম তফসিলটাকে ইনক্লুড করা হয়েছে, 9 শিডিউলটাকে ইনক্লুড করা হয়েছে। এবারে বলবে যে এই 9 শিডিউলটা কি? আমাদের তো সংবিধানের অনেকগুলো শিডিউল আছে, তার মধ্যে 9 শিডিউলটা কি? দেখো, আমি একটা সময় শিডিউলগুলো পড়িয়েছিলাম, যেখানে আমি কিন্তু ফার্স্ট শিডিউলে কি বলেছিলাম যে ইউনিয়ন এবং টেরিটরি বলেছিলাম। তারপরে সেকেন্ড শিডিউল আমি কি বলেছিলাম যে এমুলমেন্টস, অর্থাৎ সংসদের মন্ত্রী বা তাদের সংসদে যারা আছে তাদের হচ্ছে মানে ভাতা, এগুলো বলেছিলাম বা সুযোগ সুবিধা। থার্ড শিডিউলে কে বলেছিলাম যে এই সমস্ত মন্ত্রীদের হচ্ছে ভাতা অর্থাৎ অ্যালাউন্স বলেছিলাম। তারপরে ফোর্থ শিডিউল আমি কি বলেছিলাম, রাজ্যসভার সিট বলেছিলাম। রাজ্যসভার সিটটা কোন শিডিউলে বলেছিলাম? ফোর্থ শিডিউলে বলেছিলাম। ঠিক আছে, তারপরে ফিফথ শিডিউলে কি বলেছিলাম না এসসি আর এসটিদের জন্য তপশিল জাতি এবং তপশিল উপজাতিভুক্ত অঞ্চলগুলির হচ্ছে বিশেষ সুযোগ সুবিধা রয়েছে, সেটা ফিফথ শিডিউলে বলেছিলাম। তারপরে হচ্ছে আমাদের কি রয়েছে, সিক্স শিডিউলে রয়েছে। সিক্স শিডিউলে আমি বলেছিলাম যে ত্রিপুরা রয়েছে, তারপর আসাম রয়েছে, মেঘালয় রয়েছে, হ্যাঁ মিজোরাম রয়েছে, এইগুলোতে 4টে স্টেটের একটা সুযোগ সুবিধা বলেছিলাম। তারপরে হচ্ছে 7 শিডিউল রয়েছে। 7 শিডিউলে কি বলেছিলাম না, 7 শিডিউলে আমি কি একটা বলেছিলাম যে ফেডারাল মানে কি রয়েছে, আমাদের ভারতের মধ্যে 3টে জিনিস রয়েছে। একটা ইউনিয়ন লিস্ট রয়েছে,
যেখানে ইউনিয়ন পুরো ব্যাপারটাকে দেখাশোনা করবে। তারপর হচ্ছে স্টেট লিস্ট রয়েছে, যেখানে স্টেট পুরো দেখাশোনা করবে। তারপরে কনকারেন্ট লিস্ট রয়েছে, যেখানে সেন্ট্রাল এবং স্টেট উভয় বিষয় দেখাশোনা করবে। তাহলে 7 নম্বর শিডিউলে কি বলেছিলাম, ফেডারেলটা বলেছিলাম। তারপরে 8 শিডিউলে কি বলেছিলাম, 8 শিডিউলে কি বলেছিলাম না, 8 শিডিউলে হচ্ছে আমাদের ভাষা, যেটা আমাদের কি রয়েছে 340 থেকে 343 পর্যন্ত আমাদের ভাষাগুলোকে করা হয়েছে। ঠিক আছে, ভাষাগুলোকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। এটা সম্ভবত হচ্ছে পার্ট 18তে যেটা রয়েছে 340 থেকে 343 হচ্ছে ভাষাগুলোকে আমাকে দেওয়া হয়েছে। সংবিধানের টোটাল কতগুলো ভাষা রয়েছে, 22টা ভাষা রয়েছে। এই 8 শিডিউলে কি দেওয়া হয়েছে, আমাদের ভাষাগুলোকে দেওয়া হয়েছে। এই যে 9 শিডিউল, ঠিক আছে, 9 শিডিউল যেটার কথা আমি এক্ষুনি বললাম, 9 শিডিউল, 9 শিডিউলে কি বলা হয়েছে, ল্যান্ড রিফর্মস অ্যাক্ট। কি বলা হয়েছে, ল্যান্ড রিফর্মস অ্যাক্ট। অর্থাৎ কি রয়েছে, যে ল্যান্ড রিফর্মস অ্যাক্ট অর্থাৎ কি রয়েছে, যে জমিটাকে সংক্রান্ত একটা ব্যাপার আছে। মানে কি, এই ল্যান্ড রিফর্মস অ্যাক্টে কি করা হয়েছে, ল্যান্ড রিফর্ম অ্যাক্টে 9 শিডিউলে যে জমিদারি সিস্টেমটা রয়েছে, জমিনদারি যে সিস্টেমটা রয়েছে, সেই সিস্টেমটাকে পুরোপুরি যদি কোনো অ্যাবলিউজ করা যেতে পারে, সেটা কিন্তু এই 9 শিডিউলের হচ্ছে তোমার জমি এই ল্যান্ড রিফর্মস অ্যাক্ট। এই 9 শিডিউলে এই ল্যান্ড রিফর্ম অ্যাক্টটা আগে কিন্তু ছিল না। এটা কত সালে অ্যাড হয়েছে, 1951 সালে অ্যাড হয়েছে। আমাদের প্রথম যখন যদি ইতিহাসটাকে আমরা ঘাঁটি, প্রথম হচ্ছে আমাদের একটা বন্দোবস্ত হয়েছিল। সেই বন্দোবস্ত থেকে আমাদের জমিনদারি সিস্টেমটার উপর একটা বদলাব আসে, বা একটা জমিনদারি সিস্টেমটার উপর একটা ঘা বসানো হয়। সেই ঘাটা কবে বসানো হয়, প্রথম ঘাটা বসানো হয় 1793 সালে। 1793 সালে কি বন্দোবস্ত রয়েছে, চিরস্থায়ী বন্দোবস্ত। 1793 সালে কি বন্দোবস্ত রয়েছে, চিরস্থায়ী বন্দোবস্ত। এই চিরস্থায়ী বন্দোবস্তে প্রথম হচ্ছে ঘাটা বসানো হয়। ঠিক আছে, এই 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্তটা কে করেছিল, লর্ড কর্নওয়ালিস করেছিল। সেইখান থেকে এই জমিদারি সিস্টেমটার উপর একটা ঘা বসানো হয়। কারণ জমিদাররা আগে নিজেরা মনে করতো যে রাজার পরে তারাই কিন্তু রয়েছে। কারণ ব্যাপারটা হয়েছে কি, আমরাই রুল করব, কোন জমিদারটাকে যেটা রয়েছে, কোন দেশের যে জমিদারটি রয়েছে সেটাকে আমরাই রুল করব, এইটা বলা হয়েছিল। ঠিক আছে, তো তারপরে আমাদের যে 9 শিডিউলটা রয়েছে, 9 শিডিউলে কি হচ্ছে, এই প্রথম হচ্ছে আমাদের ল্যান্ড রিফর্মস অ্যাক্ট করে এই জমিদারি সিস্টেমটাকে কিন্তু অনেকটা ভাবে এখানে পর্যদস্ত করা হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রথম শিডিউলটা হয়ে গেল, কি হয়ে গেল আমাদের 9th প্রথম তফসিলে 1951 সালে কি করা হয়েছিল, 9 শিডিউলটাকে অ্যাড করা হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, এবারে কি হয়েছে দেখো, 7 নম্বর শিডিউল। তাহলে প্রথম শিডিউলটা কবে ছিল, 1951 সালে। আর একটা হচ্ছে 7 শিডিউল। 7 শিডিউলটা কবে, এই সরি 7 শিডিউল বলছি, 7 নম্বর সংশোধনী। ঠিক আছে, সংশোধনী বলবে, হ্যাঁ, এটা শিডিউল বলবে না, কারণ শিডিউল আমি পড়াচ্ছি না এখন। তাহলে কি হচ্ছে, 7 নম্বর সংশোধনী। 7 নম্বর সংশোধনীটা কবে হয়েছিল, 1956-এ। ঠিক আছে, এই 1956-এর কথা যখন আসছে তখন কি মাথায় আসছে, যে এই 1956-এ আমাদের কিন্তু ভাষাটাকে গঠন করা হয়েছিল। ঠিক আছে, 1956-এ ভাষাটা, এবং প্রথম যে ভাষায় যেটা গঠন করা হয়েছিল 1953-তে। 1953-তে ভাষা নিয়ে যে প্রথম রাজ্যটাকে গঠন করা হলো, সেই রাজ্যটার নাম কি, অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, এখানে অনেকগুলো কমিটি আছে। প্রথম কথা, ভাষা নিয়ে অনেকগুলো কমিটি আছে। যেমন একটা কমিটি হচ্ছে 1948 সালে একটা কমিটি রয়েছে, সেই কমিটি হচ্ছে এসকে ধর কমিটি। ঠিক আছে, এসকে ধর কমিটি 1948 সালে যখন গঠন করা হয়, 1948 সালে রিপোর্টটা দেয়। তারপরে 1949-এ একটা কমিটি থাকে, সেই কমিটির নাম হচ্ছে JVP কমিটি, অর্থাৎ জওহরলাল নেহেরু, বল্লভ ভাই প্যাটেল, পট্টভি সীতারামাইয়া, এই একটা কমিটি গঠন করা হয়। এরা সকলেই কিন্তু বলে ভাষার উপর রাজ্যটাকে গঠন করা হবে। কিন্তু ভাষার উপর রাজ্যটাকে গঠন করা হবে, এইটাকে নিয়ে কিন্তু একটা বিরাট আন্দোলন হয়েছিল।
তারপরে আমাদের কি হয়েছিল, যখন এরপরে আমাদের ফজল আলী কমিটিটা হয় 1953 সালে, যেখানে তোমার তিনজন কমিটি ছিল। সেখানে একটা ফজল আলী ছিল, আর একটা হচ্ছে তোমার এইচ.এম. কুঞ্জরু ছিল, ঠিক আছে, ফজল আলী ছিল, আর একটা হচ্ছে এইচ.এম. কুঞ্জরু ছিল, আর একটা হচ্ছে কে.এম. পানিক্কর ছিল। এরা তিনজন কিন্তু ফজল আলী কমিশনে ছিল। এই ফজল আলী কমিশন বলে যে না, ঠিক আছে, ভাষার ভিত্তিতেই রাজ্যটা গঠন করা হোক। তাহলে 1953-তে কিন্তু প্রথম যে ভাষার ভিত্তিতে রাজ্যটা গঠন করা হয়েছিল, সেই রাজ্যটার নাম কি রয়েছে? অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। 1953-তে যেটা ভাষার ভিত্তিতে যে রাজ্যটা গঠন করা হয়েছিল, সেই রাজ্যটার নাম কি? অন্ধ্রপ্রদেশ। এখন তাহলে তোমাদের যেটা আমি পড়াতে যাচ্ছিলাম, যে দেখো 7 নম্বর সংশোধনী, 7 নম্বর সংশোধনী, 7 নম্বর সংশোধনীটা তাহলে কবে হয়েছে? 1900 কত সালে? 56 সালে। এখানে কি বলা হয়েছে না, ব্যাপারটা হচ্ছে রাজ্যের তৎকালীন 4টি ভাগে বিভক্তিকে রদ করা হয়েছিল, ঠিক আছে। 2 বা ততোধিক রাজ্যের জন্য একটা সাধারণ হাইকোর্ট প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল। যে 2 বা ততোধিক রাজ্য, যেমন ধরো আমাদের এইটা যে ক্যালকাটা হাইকোর্ট, হ্যাঁ, ক্যালকাটা হাইকোর্ট। তো ক্যালকাটা হাইকোর্ট কবে স্ট্যাবলিশ হয়েছিল? না 1862 সালে স্ট্যাবলিশ হয়েছিল। 1862 সালে ক্যালকাটা হাইকোর্ট স্ট্যাবলিশ হয়েছিল, ঠিক আছে। তো যখন 1861 সালের যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট হয়েছিল, সেখানে এই যে ক্যালকাটা হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্টটা শুধু কি ক্যালকাটাটা দেখে? না, তার সাথে ক্যালকাতাটাও দেখে, তার সঙ্গে আন্দামান নিকোবরটাও দেখে, তার সাথে হচ্ছে তোমার তার সাথে তোমার এটাকেও দেখে। তাহলে এই যে ক্যালকাটা হাইকোর্ট, সেটাই তো তিনটে মোটামুটি দুটো জোনের মধ্যে রয়েছে। তাহলে আমরা 2 বা ততোধিক রাজ্যের জন্য একটা হাইকোর্ট গঠন করার কথা বলা হয়েছে, যে একটা হাইকোর্ট কি করবে? 2 বা ততোধিক হচ্ছে রাজ্যকে দেখবে। এটা হচ্ছে আমাদের 1956 এর 7th হচ্ছে সংবিধান সংশোধন, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো, সবটা আমরা করব না, কারণ সব সংবিধান সংশোধনী ইম্পর্টেন্ট নয়। সংবিধান সংশোধনী প্রচুর বার হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের এত সংবিধান সংশোধনী করার কোনো এখান থেকে দরকার নেই। আচ্ছা, যেমন একটা আমি বললাম 13তম সংবিধান সংশোধনী, একটা দেখো 13তম সংবিধান সংশোধনী, 13তম সংবিধান সংশোধনী, 13তম সংবিধান সংশোধনীটা কি রয়েছে? 1962 সালে, ঠিক আছে। এই 1962 সালে কি হয়েছিল? না আমাদের ইন্দো সিনো ওয়ার হয়েছিল, ইন্দো সিনো ওয়ার হয়েছিল। এবং যারা আমার থেকে প্রথম ক্লাস করেছো, আমাদের যে ইমার্জেন্সিটা তিনটে ডিক্লেয়ার করা হয়। কি কি আছে? একটা হচ্ছে 352 ন্যাশনাল ইমার্জেন্সি, একটা হচ্ছে 356 স্টেট ইমার্জেন্সি, আর একটা হচ্ছে 360 ফিনান্সিয়াল ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়। তার মধ্যে এই ন্যাশনাল ইমার্জেন্সি 352টা, এটা ইন্দো সিনো ওয়ারটা যখন 1962-তে হয়, তখন একবার ডিক্লেয়ার করা হয়েছিল। তারপরে 1966-এ যখন হচ্ছে পাকিস্তানের সাথে একটা যুদ্ধ বাটে, তখন আবার 352-টা ক্লিয়ার করা হয়েছিল। এটা অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে আমাদের তিনটে ইমার্জেন্সি রয়েছে, একটা ন্যাশনাল ইমার্জেন্সি, একটা স্টেট ইমার্জেন্সি মানে জাতীয় জরুরি অবস্থা, একটা রাজ্যের জরুরি অবস্থা, একটা আর্থিক জরুরি অবস্থা। এবারে বলা হয় যে এই যে দেশের জরুরি অবস্থাটা কতবার জারি করা হয়েছে? আমাদের 3বার কিন্তু দেশের জরুরি অবস্থা জারি করা হয়েছে, ঠিক আছে। তো এই যে 13তম সংবিধান সংশোধনী 1962 সালে, 1962 সালে কি হয়েছিল? নাগাল্যান্ডটাকে একটা আলাদা রাজ্যের মর্যাদা দেয়া হয়, ঠিক আছে। তাহলে কি হলো? নাগাল্যান্ড, নাগাল্যান্ডটাকে একটা আলাদা রাজ্যের মর্যাদা দেওয়া হয়, ঠিক আছে। বলো তো, এখানে বলো, এক্ষুনি শিডিউল পড়ালাম, নাগাল্যান্ডটা যেটা রয়েছে আমাদের কোন শিডিউলে নাগাল্যান্ড রাজ্যটাকে একটা আলাদা মর্যাদা দেওয়া হয়েছে? কোন শিডিউলে নাগাল্যান্ড রাজ্যটাকে একটা আলাদা মর্যাদা দেওয়া হয়েছে বলো? 5 হচ্ছে তোমার কি হলো, এ রয়েছে, আর একটা হচ্ছে 6। হ্যাঁ, 5 নম্বর হচ্ছে এসসি এসটি রয়েছে, আর 6তম হচ্ছে আসাম মেঘালয়। ইয়েস, তার মানে নাগাল্যান্ডটাকে হচ্ছে একটা বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এইটা কি করে এলো? তোমরা যে বললে ফট করে 6টা কি 6 নম্বর, এটা কি করে এলো? 6 নম্বরটা কি করে এলো? এই সংবিধান সংশোধনের থেকেই নাগাল্যান্ডটার মধ্যেও ওই যে আদার যেগুলো স্টেট আছে, তার মধ্যে নাগাল্যান্ডে ইনক্লুড হলো, ঠিক আছে। তাহলে 13তম সংবিধান সংশোধন 1962 সালে কি করলো? নাগাল্যান্ডটাকে একটা আলাদা রাজ্যের মর্যাদা দেওয়া হলো, এবং এর জন্য 371 নম্বর ধারার অনুসারে একটা বিশেষ বিধান তৈরি। এই নাগাল্যান্ডের জন্য কি ছিল? 371। আর মনে রাখবে জম্মু অ্যান্ড কাশ্মীরের জন্য যেটা ছিল সেটা হচ্ছে 370, আর নাগাল্যান্ডের জন্য যেটা ছিল সেটা হচ্ছে 371। তাহলে 371টাকে আমাদের একটা বিশেষ বিধান দেওয়া হলো, ঠিক আছে। আচ্ছা, এবারে আর একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বলছি।
দেখো 21তম সংবিধান সংশোধন, ঠিক আছে, 21তম সংবিধান সংশোধনী কবে? 1967 সালে। 21তম সংবিধান সংশোধন 1967 সালে। এখানে কি হয়েছে? 15তম আঞ্চলিক ভাষা হিসাবে। দেখো এমনি যে আগে হয়েছে না, দেখতে পেয়েছো আমাদের 22টা ভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। 22টা ভাষাকের মধ্যে অনেকগুলো ভাষা আছে, মারাঠা আছে বা ডোগরি আছে, অনেকগুলো রয়েছে। তার মধ্যে এই 22টা ভাষা কিন্তু একদিনই তৈরি হয়নি। যখন সংবিধানটা তৈরি হয়েছিল তখন কিন্তু 22টা ভাষা প্রথমেই ছিল না, আস্তে 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 অ্যাড করতে 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 আজকে কিন্তু 22টা ভাষা এসছে। তো প্রথম যখন 15 নম্বর ভাষা, সেটা কবে গুরুত্ব 15 নম্বর ভাষা হিসাবে কবে রাখা হয়? 1967 সালে। 1967 সালের কততম সংবিধান সংশোধনে? 21তম সংবিধান সংশোধনে। এটাকে কি করা হয়? 15তম যে ল্যাঙ্গুয়েজটা, সেই ল্যাঙ্গুয়েজটা কি হয় মনে রাখবে? 15তম ল্যাঙ্গুয়েজটা কি হয়? 15তম ল্যাঙ্গুয়েজটা হয় সিন্ধ্রি। এটা মাথায় রাখবে। 15তম ল্যাঙ্গুয়েজটা কি করা হয়? 15তম ল্যাঙ্গুয়েজটা থাকে সিন্ধ্রি, ঠিক আছে। 15তম ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি রয়েছে? সিন্ধ্রি। আচ্ছা, এবারে কি হলো দেখো, আর একটা ইম্পর্টেন্ট, যেমন তোমাদেরকে বললাম নাগাল্যান্ডটাকে, নাগাল্যান্ডটা কি হলো তাহলে? নাগাল্যান্ডটা হচ্ছে তোমার 1962 সালে। 1962 সালে নাগাল্যান্ডটাকে গুরুত্ব দেওয়া হয়, 1967 সালে সিন্ধ্রি। আর হচ্ছে 22তম সংবিধান সংশোধন, 22তম সংবিধান সংশোধন কত সালে? 1969 সালে, ঠিক আছে। শোনো, এই 1969 সালে একটা বিরাট ব্যাপার হয়েছে। প্রথম আমাদের 1969 সালে কি করা হয়েছিল? 1921 এর কথাকে চিন্তা করো। 1921-এ একটা ব্যাংক গঠন করা হয়েছিল। সেই ব্যাংকটার নাম কি? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। হ্যাঁ, এবং তারপরে 1955-এ কি করা হলো? ওই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়াটাকেই কি করা হলো? নাম দেওয়া হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে হোয়াট ওয়াজ দ্য প্রিভিয়াস নেম অফ দ্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। আর একটা প্রশ্ন, অনেক সময় প্রশ্ন আসে যে ভারতের প্রাচীনতম পাবলিক সেক্টর ব্যাংক কোনটা? অনেকে এটা এসবিআই করে, অনেকে এটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক করে, কিন্তু উত্তরটা সম্পূর্ণ ভুল। আমাদের ভারতের ওল্ডেস্ট পাবলিক সেক্টর ব্যাংক হচ্ছে এলাহাবাদ ব্যাংক। কবে গঠন করা হয়েছিল? না 1865-এ গঠন করা হয়েছিল, 1865-এ। এবং এই এলাহাবাদ ব্যাংকের হেডকোয়ার্টারটা কোথায়? কলকাতাতে রয়েছে। তাহলে আমাদের যদি ওল্ডেস্ট পাবলিক সেক্টর ব্যাংকটা বলা হয়, সেটা কিন্তু এলাহাবাদ ব্যাংক, ঠিক আছে। 1969 সালটা কেন ইম্পর্টেন্ট বললাম? কারণ 1969 সালে 14খানা ব্যাংক ন্যাশনালাইজড হয়েছিল। হ্যাঁ, তাহলে কি হয়েছিল? 1969 সালে কি হয়েছিল বাবু? 14খানা ব্যাংক ন্যাশনালাইজড হয়েছিল। তাহলে তো 14খানা ব্যাংক নয়, আরো তো ব্যাংক হয়েছে। তাহলে 1969 সালে 14খানা ব্যাংকটা ন্যাশনালাইজড হয়েছে, কি হবে? তাহলে আর একটা কথা দেখো, এই 14খানা ব্যাংক তো 1969 সালে ন্যাশনালাইজড হয়েছিল। 1980 সালে কি করা হয়েছিল? 1980 সালে এর সাথে আরো 6 যোগ করো, তার মানে টোটাল 20টা ব্যাংকে ন্যাশনালাইজ করা হয়েছিল। 1980 সালে 6টা, আর 1969 সালে 14খানা ব্যাংকে ন্যাশনালাইজ করা হয়েছিল। আচ্ছা, আর একটা কি এখান থেকে আর একটা কি ইম্পর্টেন্ট, 1969 সালে কি হয়েছিল? 1969 সালে কি হয়েছিল না 1969-এর হচ্ছে 15ই আগস্ট। 1969-এর 15ই আগস্ট আমাদের সব থেকে বড় ঘটনা ঘটলো ভাই। কি ঘটনা ঘটলো? ইসরো স্ট্যাবলিশড হয়েছিল, ঠিক আছে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন 1969-এর হচ্ছে 15th আগস্ট হচ্ছে স্ট্যাবলিশড হয়েছিল, ঠিক আছে। তাহলে 1969টা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, ঠিক আছে। তো দেখো আমাদের তাহলে 22তম সংবিধান সংশোধন, ঠিক আছে। 22তম সংবিধান সংশোধন, 22তম সংবিধান সংশোধন কবে রয়েছে? 1969 সালে। হ্যাঁ, 22তম সংবিধান সংশোধন 1969 সালে, ঠিক আছে। এখানে কি করা হয় না দুটো রাজ্য গঠন করা হয়, একটা হচ্ছে মেঘালয় আর একটা হচ্ছে আসাম, দুটো উপরাজ্য গঠন করা হয়।
ঠিক আছে, মেঘালয় আর হচ্ছে আসাম দুটো উপরাজ্য গঠন করা হয়। কালকে যারা আমার ক্লাস করেছিলে বলো তো আসামের দুটো স্যাংচুয়ারির নাম করো তো, আসামের দুটো স্যাংচুয়ারির নাম করো তো, আসামের দুটো স্যাংচুয়ারির নাম করো। আসামের দুটো স্যাংচুয়ারির কথা কালকে বলেছিলাম, বলো কোন দুটো স্যাংচুয়ারি আছে? তপতি মান্না, নবনীতা দুয়ারি, আচ্ছা তপতি মান্না হয়তো না, নবনীতা দুয়ারি, তুমি তো আমার কালকে ক্লাস করেছিলে, বলো তো আসামের দুটো স্যাংচুয়ারির কথা তোমার মনে আছে নবনীতা? নবনীতা দুয়ারি মনে আছে? আচ্ছা, অঙ্কিতা, অঙ্কিতা মনে আছে? কালকে যে দুটো স্যাংচুয়ারির কথা বলেছিলাম মনে আছে? হুম, ঠিক আছে, এবারে একটুখানি যারা হয়তো পারবে, ইমতিয়াজ কি বলছিলে বলো। হুম, হ্যাঁ, চোট। একটা হচ্ছে দুটো স্যাংচুয়ারি, একটা মানস স্যাংচুয়ারি, একটা গরম পানি স্যাংচুয়ারি। ঠিক আছে, আমি এই দুটো স্যাংচুয়ারি কথা কালকে বলেছিলাম, যে একটা হচ্ছে মানস স্যাংচুয়ারি আর একটা হচ্ছে গরম পানি স্যাংচুয়ারি। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, তাহলে আসামের হচ্ছে দুটো স্যাংচুয়ারি আছে, আরো অনেক স্যাংচুয়ারি আছে, মেনলি আমি দুটো বলেছিলাম, যে হচ্ছে মানস স্যাংচুয়ারি আছে। তাহলে 22তম সংবিধান সংশোধনী 1969 সালে কি করা হয়েছিল? মেঘালয় আর আসাম দুটো উপরাজ্য গঠন করা হয়েছিল। ঠিক আছে, তাহলে 22তম সংবিধান সংশোধন 1969 সালে কি হলো, মানে দুটো উপরাজ্য গঠন করা হলো। আর একটা শোনো, ওই 1969 সালে কি করা হয়েছিল, যে আহ কি হয়েছিল, এই 1969 সালে আর একটা হয়েছিল, 1969 সালে আর একটা হয়েছিল, ওটার নাম হচ্ছে 23তম সংবিধান সংশোধন। কি করা হলো বলতো, এই যে এসসি এসটিদের জন্য একটা বিশেষ সংরক্ষণ আছে, বুঝতে পেরেছো তো? এসসি এসটিদের জন্য একটা বিশেষ সংরক্ষণ আছে, তার জন্য একটা অধ্যায় রয়েছে। ঠিক আছে, যে সেখানে আমাদের এসসি এসটিদের জন্য একটা বিশেষ সংরক্ষণের কথা বলা হয়েছে। ঠিক আছে, এই যে 1969 সালে 23তম সংবিধান সংশোধন যেটা রয়েছে, এই 23তম সংবিধান সংশোধনে 1980 সাল পর্যন্ত, ঠিক আছে, মানে 1980 সাল পর্যন্ত এটাকে 10 বছরের জন্য এক্সটেন্ড করে দেওয়া হয়, যে 10 বছরে কি হবে, এসসি এসটিরা কিন্তু তারা বিশেষ সুযোগ সুবিধা সেই জায়গায় ভোগ করবে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এসসি এসটিদের জন্য কি করা হয় না, 10 বছরের জন্য তাদের একটা করে দেওয়া হয়, যে তারা 10 বছরের জন্য তারা কি হবে, তারা সুযোগ সুবিধাটা হচ্ছে ভোগ করবে। ঠিক আছে, বুঝতে পারা গেছে? সবার কাছে বোঝা যাচ্ছে জিনিসটা? ঠিক আছে, ওকে, আচ্ছা। তা এইবারে আর একটা কথা হচ্ছে কি, যে 24তম সংবিধান সংশোধন দেখো, আচ্ছা 24তমটা অতটা দরকার নেই, দেখো 31তম সংবিধান সংশোধন খুব ইম্পর্টেন্ট। 31তম সংবিধান সংশোধন কবে হয়েছে না, 1973 সালে। 1973 সালটা সংবিধানের জন্য একটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ 1973 সালে একটা কেস হয়েছিল, সেই কেসটার নাম আশা করি আমার যারা ক্লাস রেগুলার করছো তারা জানো, কেশবানন্দ ভারতী কেস। কেশবানন্দ ভারতী কেস হয়েছিল 1973-তে, যার জন্য আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রথমবার একটা ঘটনা ঘটলো, যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রিয়াম্বলটাকে চেঞ্জ করে দেওয়া হলো। কোনোদিনও এটা ভাবা যায়নি যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রিয়াম্বলটাকে চেঞ্জ করা হবে, কিন্তু এই 1973 সালে কেশবানন্দ ভারতীর কেসের পর 1976 সালে একটা সংবিধান সংশোধনী পড়াবো দেখবে, সেখানে কিন্তু আমাদের প্রিয়াম্বলটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তো এখন 31তম সংবিধান সংশোধনী কি করা হয়েছিল, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, লোকসভার সদস্য সংখ্যা কত। লোকসভার সদস্য সংখ্যা কিন্তু প্রথমেই আজকে 545 দেখতে পাচ্ছ, 545 কিন্তু ছিল না। লোকসভার সদস্য সংখ্যা আগে ছিল কিন্তু 525 জন। এই যে আমাদের 1973 সালে যে সংবিধান সংশোধনীটা হলো, মানে 31তম সংবিধান সংশোধনী, এখান থেকে এটাকে আরো 20 বাড়ানো হলো, তার মানে টোটাল কত হলো, 545। ঠিক আছে, হুম,
500 যে 25 ছিল সেখান থেকে কি করা হয়েছে 545 পর্যন্ত এটাকে বর্ধিত করা হয়েছে। ঠিক আছে, এবারে প্রথম কথা, এই যে 545টা যেটা রয়েছে, 545টা যেটা রয়েছে, এটার একটা ব্যাপার আছে। দেখো, এটা নিশ্চয়ই জানো 545টা কিভাবে হয় না, প্রথমে কিছু লোক কি হয় না, আমাদের দেশে এই যে ধরো পার্লামেন্টের ভোট হয়, ঠিক আছে, পার্লামেন্টের ভোট হয়, পার্লামেন্টের ভোটে আমরা কি করি, আমরা যখন আমাদের লোকসভা ভোট হয় তখন সমস্ত রাজ্যরা তারা ভোটটা দেয়। তারপরে কি হচ্ছে, শুধুমাত্র আমাদের রাজ্য নেই, রাজ্যগুলোর মধ্যে আবার কিছু কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। যেমন ধরো এখন 28টা রাজ্য আছে, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে। এইবারে কিছু রাজ্যগুলো থেকে ভোটটা দেয়, কিছু কেন্দ্রশাসিত অঞ্চলগুলো থেকে ভোটটা দেয়। তাহলে আমাদের যে রাজ্যগুলো থেকে যে ভোটটা দেয় সেইখান থেকে টোটাল কতজন নির্বাচিত হয়ে আসে, সেখান থেকে হচ্ছে নির্বাচিত হয়ে আসে হচ্ছে 525 জন হয়েছে। আর যে বাকি যে 20 জন সদস্য আছে, 20 জনটা কোথা থেকে আসে না, 20 জনটা হচ্ছে ইউনিয়ন টেরিটরি থেকে আসে। তাহলে টোটাল কত হলো, কুল মিলাকে 545 জন হলো। এইবারে 545 জনের পরেও আমাদের কি করা হয়েছিল, দুটো সিট রাখা হয়েছিল অ্যাংলো ইন্ডিয়াতে। আমি কি বলেছি ভালো করে শোনো, দুটো সিট রাখা হয়েছিল। দ্যাট মিনস এখন কিন্তু আমাদের আর দুটো সিট আমরা আমরা কোনো অ্যাংলো ইন্ডিয়ানকে দিতে পারবো না। তার মানে এটাকেও নিয়ে একটা সংবিধান সংশোধনী হয়েছে, যে যেখানে আমাদের দুটো অ্যাংলো ইন্ডিয়ানের সেটটাও কিন্তু আর দেয়া যাবে না। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো কথা হচ্ছে, দেখো কনসেপ্টটা বোঝো। 31তম সংবিধান সংশোধনে কি হয়েছিল, এই যে আগে আমি তাহলে কি হলো 520, হ্যাঁ 520 থেকে ওটাকে কি করা হলো, আরো 25 অ্যাড করা হলো, তাহলে টোটাল কত হলো বাবু, 545টা হলো। 545টা হলো কি না, তাহলে এই যে 525 জন আমি কি বললাম দেশীয় রাজ্যগুলো থেকে আসছে। এখন কি হয়েছে, এই ফিগারটা আগে কত ছিল, 500 জন ছিল, যখন এই ফিগারটা 545 থেকে 525 ছিল। কিন্তু 31তম সংবিধান সংশোধনে কি করা হলো 1973 সালে, এইটাকে আরো 20টা বাড়ানো হয়ে গিয়ে 545টা হয়ে গেল। তখন কিন্তু এইটা যেটা আগে 500 ছিল এখন 525 হয়ে গেল। বুঝতে পেরেছো আমার পয়েন্টটা কি, বুঝতে পেরেছো কোনো জায়গায়? আচ্ছা শোনো, ঠিক আছে, এই জায়গাটা আরেকটুখানি আরেকবার বোঝাচ্ছি। দেখো, আগে সিট সংখ্যা কত ছিল লোকসভার হচ্ছে সিট সংখ্যা ছিল হচ্ছে 525 জন হয়েছে। এখন লোকসভার সিট সংখ্যা কত হচ্ছে 545 জন। আগে যখন 525 জন ছিল, কিরম ডিভিশনটা ছিল না, আমাদের দেশীয় রাজ্যগুলো থেকে, ঠিক আছে, দেশীয় রাজ্যগুলো থেকে কতজন আসতো, 520 জন আসতো, সরি 500 জন আসতো। আর কি হতো যে মোটামুটি ইউনিয়ন টেরিটরি থেকে কতজন আসতো, 25 জন আসতো। ঠিক আছে, টোটাল কত ফিগারটা হতো, 525। তাহলে এখানে মিলে গেল, এটা 525টা হিসাবটা মিলে গেল। এবারে যখন 545টা হলো, দেশীয় রাজ্যগুলো থেকে কতগুলো ছিল, 500 ছিল। এই ফিগারটা কত হয়ে দাঁড়ালো, এই ফিগারটা হয়ে দাঁড়ালো 525। ঠিক আছে, তাহলে কি বলেছে 500 জন এটা ছিল, এখান থেকে কত ফিগারটা হলো 525 জন। আর এইটা যেটা 25 জন ছিল, এইটা হয়ে গিয়ে ইউনিয়ন টেরিটরি থেকে হয়ে গেল 20 জন। তাহলে টোটাল কত ফিগারটা হলো 545 জন। এখানে বলেছে 31তম সংবিধান সংশোধনে এইটাকে কিন্তু 525-এর বেশি তুমি রাখতে পারবে না। বলো এবারে বুঝতে পারলে? ঠিক আছে, একদম কনসেপ্ট পুরো ক্লিয়ার করেই আমরা কিন্তু চলবো। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার করে। আচ্ছা, এরপরে খুব ইম্পর্টেন্ট, অনেকবার বলি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং স্টার দিয়ে লিখে নাও দরকার হলে যারা নোট ডাউন করছো। 36তম সংবিধান সংশোধন, 36তম সংবিধান সংশোধন, হ্যাঁ 1975, ব্যাস
কথা যখন আসছে ভাই 1975, তখনই তো আমাদের একটা আলাদা জিনিস আমরা পড়ে, কারণ আমি তো যারা তোমরা আমার কাছে ক্লাস করেছো 1975টা সম্বন্ধে প্রত্যেকেই পরিচিত যে 1975-এ কি হয়েছিল, সিকিম রাজ্যটা গঠন করা হয়েছিল, তাই না? 1975-এ কি হয়েছিল, সিকিমটাকে গঠন করা হয়েছিল। হ্যাঁ, কারণ 1975-এ সিকিমটার হওয়ার আগে কালকেই বলে দিলাম যে 1974-এ সিকিম একটা অঙ্গরাজ্য ছিল। তারপরে 1975-এ কি হয় না, সিকিমটা একটা রাজ্য হিসেবে পরিগণিত হয়। ঠিক আছে, ঠিক আছে। তাহলে কবে না 36তম সংবিধান সংশোধনে 1975 সালে সিকিম রাজ্যটাকে গঠন করা হয়। এটা মনে রাখতে হবে কততম সংবিধান সংশোধনে। অনেক সময় সালটাও দিয়ে দেয়, কবে সিকিম গঠন করা হয়েছিল এই সালটাও দিয়ে দেয়, আবার অনেক সময় এটাও দেয় যে কত নম্বর সংবিধান সংশোধনে সিকিমটা গঠন করা হয়েছে। তাহলে আনসার কি হবে, 36তম সংবিধান সংশোধনে। 36তম সংবিধান সংশোধনে 1975-এ কি করা হয়েছিল, সিকিমটাকে হয়েছে ফর্ম করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা হয়েছে, বুঝতে পারছো? 1975-এ 36তম সংবিধান সংশোধনে আমাদের সিকিমটাকে হয়েছে কিন্তু ফর্ম করা হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে। এইবারে আর একটা কথা হয়েছে কি, আচ্ছা এবারে শোনো, এটা 1975-এ আর একটাও হয়েছে, এটাকেও জেনে রেখে দাও, 38তম সংবিধান সংশোধন। ওটা 36 হয়ে গেল, তাহলে এটা কি হবে, 38 হয়ে গেল। এখানে কি হচ্ছে, বলা হয়েছে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারে। হুম, রাষ্ট্রপতি কি করতে পারে, রাষ্ট্রপতি হচ্ছে জরুরি অবস্থা জারি করতে পারে। ঠিক আছে, যারা আনমিউট আছে মিউট করো, আনমিউট যাদের আছে মিউট করো। হ্যাঁ, রাষ্ট্রপতি কি করতে পারে, জরুরি অবস্থা জারি করতে পারে, এবং রাষ্ট্রপতি গভর্নর বা কেন্দ্রশাসিত অঞ্চলের যদি কেউ কোনো অর্ডিন্যান্স জারি করে তাহলে কেউ তাদের বিপক্ষে কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে না। দেখো এটা কি হচ্ছে, হ্যাঁ অর্ডিন্যান্স হচ্ছে কি রয়েছে কি, যে কথাটা হচ্ছে কি যে এই সময়টা রাষ্ট্রপতির মতে হচ্ছে সমস্ত কিছু চলবে। হ্যাঁ, রাষ্ট্রপতির মতে হচ্ছে অর্ডিন্যান্স মানে অর্ডার, অর্ডার থেকে অর্ডিন্যান্স কথাটা এসছে, যে এই সময়টা রাষ্ট্রপতির মতে সবকিছু চলবে। প্রায় জরুরি অবস্থা অর্ডিন্যান্সটা প্রায় একই রকম। ঠিক আছে, যে এই সময়টা রাষ্ট্রপতির শাসনটা হচ্ছে চলবে। এইটা যখনই হয়, যখন কোনো যুদ্ধ বিগ্রহ পরিস্থিতি থাকে সেই সময়টা হচ্ছে কি এইগুলোকে জারি করা যায়। জারিটা কে কে করতে পারে, রাষ্ট্রপতি করতে পারে, অথবা হচ্ছে আমাদের রাজ্যের পক্ষে কে করতে পারে, রাজ্যপাল করতে পারে। ঠিক আছে, রাষ্ট্রপতি আর রাজ্যপাল, কারণ রাজ্যপালও কিন্তু আমাদের স্টেটের যে কাউন্সিল, স্টেট লেজিসলেটিভ কাউন্সিল তার হেড, আর রাষ্ট্রপতিটা হচ্ছে পার্লামেন্টের হেড। এখন রাষ্ট্রপতি বা রাজ্যপাল যদি অর্ডিন্যান্স জারি করে তাহলে কিন্তু আমাদের কেউ প্রশাসনিক দিক থেকে কেউই কিন্তু তাকে চ্যালেঞ্জ করতে পারবে না, যেটা কেন জারি করা হয়েছে। কারণ কেন জারি করতে পারবে না বলো তো, দেখো বাবু, জরুরি অবস্থা যখন জারি করা হয় না, রাষ্ট্রপতি এরকম মনে করলো যে আমার জরুরি অবস্থা জারি করা উচিত, জরুরি অবস্থা জারি, এরকম হবে না ব্যাপারটা। রাষ্ট্রপতি যখন জরুরি অবস্থা জারি করে তখন প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে জারি করতে পারে। ঠিক আছে, এখানে আমাদের একটা জিনিস বলা হয়েছে, একটা কোশ্চেন সেদিনে এসেছিল যে রাষ্ট্রপতি কার কাছে দায়বদ্ধ থাকে, রাষ্ট্রপতি কার কাছে দায়বদ্ধ থাকে, না রাষ্ট্রপতি দায়বদ্ধ থাকে লোকসভার মন্ত্রী পরিষদের কাছে। মন্ত্রী পরিষদের কাছে রাষ্ট্রপতি সবসময় দায়বদ্ধ থাকবে। ঠিক আছে, এবং রাষ্ট্রপতি যখনই কিছু করবে তখন কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শ করবে। এখান থেকে একটা কোশ্চেন দিয়ে দেয় যে এইটা এবার দিয়ে দেয় যে রাষ্ট্রপতি কার কাছে দায়বদ্ধ থাকবে। চারটে অপশন থাকে, একটা ভাইস প্রেসিডেন্ট থাকে, একটা চিফ জাস্টিস থাকে, একটা মন্ত্রী পরিষদ থাকে, আর একটা কিছু হয়তো থাকে। তাহলে তোমাদের অ্যান্সারটা কি হবে, মন্ত্রী পরিষদের কাছে। ঠিক আছে, কেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ করে, কেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ করে, তারও কারণ আছে। কারণ কারণ রাষ্ট্রপতিকে কি বলা হয়, খুব ইম্পর্টেন্ট, এগুলো মাঝে মাঝে দিয়ে দেয়। প্রেসিডেন্টকে কি বলা হয়, প্রেসিডেন্টকে বলা হয় ডি জিওর এক্সিকিউটিভ। এর মানেটা বলে দিচ্ছি, ডি জিওর এক্সিকিউটিভ, ডি জিওর এক্সিকিউটিভ। এই ডি জিওর এক্সিকিউটিভ কথাটা মানে কি, নাম সর্বস্ব শাসক। হ্যাঁ, রাষ্ট্রপতি কি রয়েছে, ডি জিওর এক্সিকিউটিভ।
আর যে প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার, ঠিক আছে, প্রাইম মিনিস্টার হচ্ছে ডি ফ্যাক্টো এক্সিকিউটিভ, মানে কি প্রকৃত শাসক। তাহলে রাষ্ট্রপতি হচ্ছে নাম সর্বস্ব শাসক আর প্রধানমন্ত্রী হচ্ছে প্রকৃত শাসক। দেখো না, যখন ব্রিক্সের মিটিং হয়, যখন আমাদের কোনো ভারতের সঙ্গে কোনো দেশের সঙ্গে অ্যালায়েন্স হয়, কার 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 এটা কে যায়? প্রধানমন্ত্রী তো যায়, আমাদের কি দেশের রাষ্ট্রপতি যায় না। তাহলে রাষ্ট্রপতি হচ্ছে ডিজিওর এক্সিকিউটিভ এবং ডি ফ্যাক্টো এক্সিকিউটিভ। তাহলে রাষ্ট্রপতি যখন জরুরি অবস্থা জারি করে প্রধানমন্ত্রীর সাথে আলাপ আলোচনা করে ঠিক করে, আবার রাজ্যপালও যখন জরুরি অবস্থা জারি করে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করে তবে ঠিক করে। ঠিক আছে, তো কাজেই এদের ওই জন্য যখন জরুরি অবস্থা জারি করে বা কিছু বা অর্ডিন্যান্স জারি করে তখন কিন্তু সেইখানে কেউ কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো? প্রত্যেকটা জিনিসের কারণ কিন্তু বলে দিচ্ছি কেন করতে পারবে না, কিসের জন্য করতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, এবারে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা, মানে সংবিধান সংশোধন 1976 সালের 1976 সালের 42তম সংবিধান সংশোধন। ভাই 1976 সালের 42তম সংবিধান সংশোধনটাকে কি বলে জানো? ক্ষুদ্র সংবিধানও বলা হয়। এটাকে কি বলা হয়? ক্ষুদ্র সংবিধানও বলা হয়। যেমন আমাদের 32টাকে কি বলা হয়? সংবিধানের আত্মা বলা হয়। ঠিক আছে, হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশনটা কোনটাকে বলা হয়? 32টাকে বলা হয়। ঠিক সেই রকম ভাবে 1976 সালে 42তম সংবিধান সংশোধনটাকে ক্ষুদ্রতম সংবিধানও বলা হয়। হ্যাঁ, কেন ক্ষুদ্রতম সংবিধান বলা হয়? কারণ এখানে মেজর চেঞ্জেস গুলো হয়েছিল। মেজর চেঞ্জেস গুলো হয়েছিল 1976 সালের 42তম সংবিধান সংশোধনে, মেজর চেঞ্জেস হয়ে গেছিল। ঠিক আছে, প্রথম কথা দেখো কি কি চেঞ্জেস হয়েছিল। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে আমাদের যে সংবিধানটাকে হচ্ছে আমাদের যেটা প্রিয়াম্বেলে, ঠিক আছে, প্রিয়াম্বেলে, ঠিক আছে, সেকুলার, সেকুলার মানে ধর্মনিরপেক্ষ, তারপরে হচ্ছে ইন্টিগ্রিটি, ঠিক আছে, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, এই কথাগুলো আগে সংবিধানে ছিলই না। ইন্ডিয়া হচ্ছে একটা সেকুলার কান্ট্রি, আমি বলছি ইন্ডিয়া ইজ এ ইন্টিগ্রিটি, বলছি সোশ্যাল, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এরকম করে থাকে না, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ এ সভার্জেন সোশ্যালিস্টিক সেকুলার। এই যে সোশ্যালিস্টিক সেকুলার এইগুলো কথা কিন্তু আগে ছিল না। এইগুলো 1976 সালে 42তম সংবিধান সংশোধনে আসে। কেন আসে? কারণ 1973 সালে কেশবানন্দ ভারতী কেসের পর এটা আসে। প্লাস কি করা হয় 1976 সালে, শোনো, 10খানা ফান্ডামেন্টাল ডিউটি ছিল। কতক্ষণ ফান্ডামেন্টাল ডিউটি ছিল? 10টা ফান্ডামেন্টাল ডিউটি ছিল। 1976 সালে 42তম সংবিধান সংশোধনে এর সাথে আরো একটা ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করা হয়। কটা অ্যাড করা হয়? 11টা। আরো একটা বিষয়, আরো একটা বিষয়, এটা এই দুটো জিনিস অনেকেই জানে। আমি কি বললাম এক্ষুনি? 7 নম্বর শিডিউলটা কি বললাম? ফেডারেল লিস্টের কথা বললাম তো, হ্যাঁ? সেখানে কি ছিল না, কিছু ব্যাপার কি দেখবে? সেন্ট্রাল দেখবে। সেন্ট্রালে বিষয়গুলো আগে কত ছিল? 94টা বিষয় ছিল। এই 94টা বিষয়ের পরে আরো 6টা বিষয় অ্যাড করা হয়। এখন সেন্ট্রাল কতগুলো বিষয় দেখবে? না, সেন্ট্রাল হচ্ছে 100টা বিষয় দেখবে। ঠিক আছে, আগে স্টেট কতগুলো বিষয় দেখতো? স্টেট হচ্ছে 66টা বিষয় দেখতো। 66টা বিষয় থেকে এই 5টা বিষয় তুলে নেওয়া হয়। 5টা বিষয় তুলে নিয়ে স্টেট এখন কতগুলো বিষয় দেখবে? 61টা বিষয় দেখবে। এই যে 5টা বিষয় স্টেট লিস্ট থেকে তুলে নিয়ে গিয়ে, স্টেট লিস্ট থেকে তুলে নিয়ে গিয়ে কি করা হলো? কনকারেন্ট লিস্টে করা হলো। কনকারেন্ট লিস্ট মানে এটা ছিল 47, আরো 5 অ্যাড করে 52। এই যে ব্যাপারটা, এই 5টা বিষয়কে যে স্টেট লিস্ট থেকে তুলে নিয়ে যাওয়া হলো কনকারেন্ট লিস্টে, এটাও কিন্তু 1976 সালের 42তম সংবিধান সংশোধনে করা হয়েছিল। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে সবার কাছে? ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি 1976 সালের 42তম সংবিধান সংশোধনে কি হয়েছিল, জিনিসটাকে কিন্তু করা হয়েছিল যে সেই 5টা বিষয়। সেই জন্য আমরা 1976 সালের 42তম সংবিধান সংশোধনটাকে একটা মিনি কনস্টিটিউশন। তাহলে এখন তোমাদের যদি কেউ জিজ্ঞেস করে ফান্ডামেন্টাল ডিউটিটা কোথা থেকে নেওয়া হয়েছে, ফান্ডামেন্টাল ডিউটি কতগুলো? 11টা। হ্যাঁ, 11টা। ঠিক আছে,
প্লাস হচ্ছে কি এখন হচ্ছে আচ্ছা একটা কি হচ্ছে 10টি মৌলিক কর্তব্যের হচ্ছে, তাহলে 10টা ফান্ডামেন্টাল ডিউটি রয়েছে। আর ফান্ডামেন্টাল ডিউটিগুলো কোথা থেকে, ফান্ডামেন্টাল ডিউটিগুলো কোথা থেকে নেওয়া হয়েছে? ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রাশিয়া। খুব ইম্পর্টেন্ট, অনেক সময় কোশ্চেন আসে ফান্ডামেন্টাল ডিউটিটা কোথা থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, কিরকম? আমরা ফান্ডামেন্টাল ডিউটিটা সম্বন্ধে যদি জানি যে আমাদের পার্ট 3 মানে কত? তৃতীয় অধ্যায়। এখানে কি রয়েছে? 36 থেকে 51তে কি বলা হয়েছে? ডিপিএসপি বলা হয়েছে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি। আর এই পার্ট 4 এর 51 এতে, এটা কততে শুরু হলো? 36 থেকে 51 তো। এবারে কি হলো? 51 এতে কি বলা হয়েছে? এই ফান্ডামেন্টাল ডিউটির কথা বলা হয়েছে। ঠিক আছে, তাহলে পার্ট 3 তে হচ্ছে 36 থেকে 51 হচ্ছে ডিপিএসপি, আর 51 এতে এই ফান্ডামেন্টাল ডিউটির কথা বলা হয়েছে। এবং এই ফান্ডামেন্টাল ডিউটিটা কোথা থেকে নেওয়া হয়েছে? ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রাশিয়া। ঠিক আছে, আচ্ছা এর পরেরটাও খুব ইম্পর্টেন্ট, 1978 সালের 44তম সংবিধান সংশোধন। ঠিক আছে, হ্যাঁ 1978 সালে 44তম সংবিধান সংশোধন। ঠিক আছে, কি করা হয় 1978 সালে 44তম সংবিধান সংশোধনে? শোনো, আমাদের পার্ট 3 কি করা হয়েছে? পার্ট 3 তে মৌলিক অধিকারটাকে রাখা হয়েছে ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটসটা অনেক সময় কোথা থেকে কোশ্চেন আসে? ফান্ডামেন্টাল রাইটটা কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএসএ থেকে নেওয়া হয়েছে। ফান্ডামেন্টাল রাইটটা কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএসএ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এখন এই যে ফান্ডামেন্টাল রাইট গুলো কি কি আছে, ফান্ডামেন্টাল রাইট গুলো আগে কি কি ছিল? প্রথম ছিল সাম্যের অধিকার। ঠিক আছে, প্রথম ছিল সাম্যের অধিকার। ঠিক আছে, ঠিক আছে, সেটা হচ্ছে সাম্যের অধিকারটা ছিল। আচ্ছা, এটা সাম্যের অধিকারটা ছিল, এটা হচ্ছে 12 থেকে হচ্ছে তোমার মোটামুটি হচ্ছে তোমার হচ্ছে 12 থেকে হচ্ছে 14 থেকে 18, 14 থেকে 18 হচ্ছে তোমার সাম্যের অধিকার। ঠিক আছে, তারপরে কি বলা হয়েছিল? স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকারটা কি ছিল? 19 নম্বর ধারা ছিল। 19 নম্বর ধারায় ক প্রকারের স্বাধীনতার কথা বলা হয়েছে? 6 প্রকারের স্বাধীনতার কথা, যেখানে আমাদের বাক প্রকাশের স্বাধীনতা রয়েছে, কোন একটা জায়গায় গিয়ে সমবেত হওয়ার স্বাধীনতা রয়েছে, কোন একটা স্বাধীন বৃত্তি বা পেশা গ্রহণের স্বাধীনতা রয়েছে, এরকম সব প্রকার স্বাধীনতা রয়েছে। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার হচ্ছে সাম্যের অধিকার রয়েছে, শিক্ষার অধিকার, স্বাধীনতার অধিকার রয়েছে। তারপরে কি রয়েছে? তোমার হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার রয়েছে। ঠিক আছে, শোষণের বিরুদ্ধে অধিকার রয়েছে। সেখানে তোমার কি ছিল? 20 আর 21 ছিল। ঠিক আছে, 20 আর 21 ছিল শোষণের বিরুদ্ধে অধিকার রয়েছে। তারপরে 4 নম্বর হচ্ছে তোমার 23 থেকে 24 রয়েছে। 23 থেকে 24 রয়েছে। 23 থেকে 24-এ কি বলা হয়েছিল? ধর্মীয় স্বাধীনতার অধিকার, তাই তো? ধর্মীয় স্বাধীনতার অধিকার। আচ্ছা সরি, একটা মিনিট দাঁড়াও। রাইট এগেনস্ট এক্সপ্লয়শন একটা হচ্ছে কি শোষণের বিরুদ্ধে অধিকার, এইটা হচ্ছে 23 থেকে 24 হবে। আচ্ছা 25 থেকে 28, শোনো 25 থেকে 28টা কি বলা হয়েছে? ধর্মীয় স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার। আর 29 আর 30-এ কি বলা হয়েছে? তোমার মাইনরিটি বলা হয়েছে, মানে তোমার যে কোনো মাইনরিটি যারা রয়েছে তারা নিজেদের মতো কোন এডুকেশন ইনস্টিটিউশনটা স্থাপন করতে পারবে। তার সঙ্গে তোমার কি ছিল? লাস্টেরটা কি ছিল? সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকারটা কত ছিল? না 32 এবং 226 ছিল। এইখানেই আর একটা মৌলিক অধিকার ছিল। সেই মৌলিক অধিকারটা কি মৌলিক অধিকার ছিল? সম্পত্তির অধিকার। কি ছিল এটা? সম্পত্তির অধিকার। এই সম্পত্তির অধিকারটাকে 1978 সালের 44তম সংবিধান সংশোধনে প্রয়োগ করে নেওয়া হয়। ঠিক আছে, তাহলে 1978 সালের কি করা হয়? না 44তম সংবিধান সংশোধনে এটাকে কি করা হয়? প্রয়োগ করে নেওয়া হয়। তাহলে এখন কিন্তু সম্পত্তির অধিকারটা কি রয়েছে আমাদের? 300A একটা ধারা রয়েছে, শুনে রাখো। 300A
এই 300A নাম্বার ধারায় এই সম্পত্তির অধিকারটা শুধুমাত্র একটা লিগ্যাল রাইট, এটা কিন্তু এখন আর কোনো মৌলিক অধিকার নয়। তাহলে 1978 সালের 44তম সংবিধান সংশোধনে এটাকেই করা হয়। কি করা হয় না, আমাদের যে সম্পত্তির অধিকারটা রয়েছে সেই সম্পত্তির অধিকারটাকে হচ্ছে তুলে নেওয়া হয়। বুঝতে পেরেছো? 1978 সালের 44তম সংবিধান সংশোধনে কি হয়, সম্পত্তির অধিকারটাকে হচ্ছে তুলে নেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে পার্ট 3 থেকে এটা হচ্ছে তুলে নেওয়া হয়। এরপরে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, 52তম সংবিধান সংশোধনে 1985 এর 52তম সংবিধান সংশোধনে কি করা হয় না, এখানে হয় যে কি হয়, দলত্যাগ বিরোধী আইন। এই ইংলিশে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ইংলিশে অ্যান্টি ডিফেকশন ল, অ্যান্টি ডিফেকশন ল। ঠিক আছে, এইটা আমাদের সংবিধানের কত নম্বর তফসিলে ইনক্লুড আছে জানো? 10 নাম্বার তফসিলে ইনক্লুড আছে, 10 নাম্বার তফসিলে। ঠিক আছে, আমি কিন্তু বলছি শিডিউল বলছি, ধারা কিন্তু বলছি না, পার্ট কিন্তু বলছি না, আমি কি বলছি 10 নাম্বার তফসিলে ইনক্লুড আছে। কি না, দলত্যাগ বিরোধী আইন 52তম সংবিধান সংশোধনে এই দলত্যাগ বিরোধী আইন, ঠিক আছে, 1952তম সংবিধান সংশোধন 1985 এর আমাদের অ্যান্টি ডিফেকশন লটা পাস করা হয়। এই অ্যান্টি ডিফেকশন লটা আমাদের এখন কত নম্বর শিডিউলে ইনক্লুড আছে? 10 নম্বর শিডিউলে ইনক্লুড আছে। ঠিক আছে, হয়েছে। 52তম সংবিধান সংশোধনে কি করা হয়েছে, দলত্যাগ বিরোধী, মানে তুমি কোনো দলটা ছেড়ে এটা যেতে পারবে না। ঠিক আছে, এটা কিন্তু সালটাও খুব ইম্পর্টেন্ট, কবে হয় এটা না 1985 হয়। ঠিক আছে, আচ্ছা, এটার সাথে আর একটা বলে দিই, আমার যারা ক্লাস করেছো 1984 আমাদের একটা কি হয় না, 1984 হচ্ছে আমাদের ক্যালকাটা মেট্রো রেল স্থাপিত হয়। ক্যালকাটা মেট্রো রেল স্থাপিত হয় কবে স্থাপিত হয়? 1984। ঠিক আছে, 1984 কি হয় না, ক্যালকাটা মেট্রো রেলটা স্থাপিত হয়। ঠিক আছে, এবং 1987 কি একটা হয়, 1987 কি হয় না, 1987 হচ্ছে আমাদের কি হয়, অরুণাচল প্রদেশটা গঠন করা। আমি কি বলেছিলাম কালকে, 1987 কোন প্রদেশটা গঠন করা হয়? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশটা হচ্ছে গঠন করা হয়। বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো? ঠিক আছে, ঠিক আছে, কারো কাছে ভুলিয়ে যাচ্ছে না তো? ইমতিয়াজ ভুলিয়ে যাচ্ছে না তো? হ্যাঁ হ্যাঁ, ভোপাল গ্যাস দুর্ঘটনা 1984 প্লাস হচ্ছে আমাদের ক্যালকাটা যে মেট্রো রেলটা স্থাপিত হয় সেটা হচ্ছে 1984। তার দুটো সাল খুব ইম্পর্টেন্ট, যে ভোপাল গ্যাস দুর্ঘটনাটা কবে হয়েছিল, 1984 হয়েছিল। ঠিক আছে, আর প্লাস হচ্ছে আমাদের 1984 আর একটা কি হয়েছিল না, ক্যালকাটা মেট্রো রেলটা হচ্ছে স্থাপিত হয়েছিল। ঠিক আছে, তো তার পরের বছরই, তার মানে 1985। ঠিক আছে, তাহলে 1985 কি করা হয়, অ্যান্টি ডিফেকশন ল, অর্থাৎ দলত্যাগ বিরোধী আইন, এই দলত্যাগ বিরোধী আইনটা পাস হয়। বুঝতে পারা গেছে? আচ্ছা, চলো, খুব ইম্পর্টেন্ট এটা একটা জিনিস। আচ্ছা, এবারে কি হয়েছে দেখো, এর পরেরটাও খুব ইম্পর্টেন্ট, 61তম সংবিধান, যেমন তোমাদের 36তম সংবিধান সংশোধনীটা বললাম, 36তম সংবিধান সংশোধনীটা কি বললাম না, সিকিম রাজ্যের গঠনটা বললাম, যে সিকিম রাজ্যটাকে গঠন করা হয়েছিল কবে, সেটা গঠন করা হয়েছিল 36তম সংবিধান সংশোধনী 1975। এটাও আর একটা মনে রেখে দাও, কতগুলো জিনিস সংবিধান সংশোধনী তোমাদেরকে মাথায় রাখতেই হবে। যেমন 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে কি হলো না, সেকুলার ইন্টিগ্রিটি এই কথাটা যোগ হলো, প্লাস 10টা ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড হলো, 10টা ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড হলো, প্লাস কি হয়েছিল আমাদের ওই যে তোমাদের বললাম ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্টের ওটা ব্যাপারটা বললাম। 1978 সালে সংবিধান সম্পত্তির অধিকারটা কবে করা হয়েছিল, 1978 সালে যে 44তম সংবিধান সংশোধনী আছে সেখান থেকে সম্পত্তির অধিকারটাকে বাদ দেওয়া হলো। এরপরে দেখো 61তম সংবিধান সংশোধনী, এটাকেও একদম একদম স্টার দিয়ে লিখে রাখো, খুব ইম্পর্টেন্ট। 61তম সংবিধান সংশোধনী
61তম সংবিধান সংশোধনী। কবে সেই 61তম সংবিধান সংশোধনীটা হয়েছিল? 1989-এ। 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 মনে রেখে দাও, লোকসভা বা বিধানসভায় যে ভোট দানের বয়সটা আমাদের 21 থেকে কমিয়ে 18 করা হয়। হ্যাঁ, কি হলো? 61তম সংবিধান সংশোধনী 1989-এ কি করা হয়? ভোট দানের বয়সটা কি করা হয়? 21 থেকে 21 থেকে কমিয়ে সেটাকে কি করা হয়? 18 করা হয়। হ্যাঁ, তাহলে কবে হচ্ছে কি করা হয়? 61তম সংবিধান সংশোধনী 1989-এর সময় 21 থেকে কমিয়ে 18 করে দেওয়া। এবারে তোমরা আমাকে একটা কথা বলো, যে আমাদের সিভিল সার্ভিস পরীক্ষার যে এজটা, ঠিক আছে, সিভিল সার্ভিস পরীক্ষার এজটা, এটা নিশ্চয়ই তোমরা জানো যে সিভিল সার্ভিস পরীক্ষার যে এজটাও আমাদের 21 থেকে কমিয়ে 18 করে দেওয়া হয়। জানো তো এটা? তো আমার কোশ্চেন হচ্ছে যে কোন সময় যে সিভিল সার্ভিস পরীক্ষার এজটা কোন গভর্নর বা কোন গভর্নর জেনারেলের সময় বা কোন ভাইসরয়ের সময় সিভিল সার্ভিস পরীক্ষার এজটা 21 থেকে কমিয়ে 18 করে দেওয়া হয়? বলো তো। যারা আমার কাছে ক্লাস রেগুলার করো তারা একটু বলো, বলো তো। মনটাকেও চেঞ্জ স্পটের সময় কেন হতে যাবে? কোন সময় হয়েছিল? না, এটা সেই সময়টা হয়নি। এইটা তোমাকে একটা একটা মোটামুটি দিচ্ছি, যে এই সময়টা হয়েছিল কি, ভার্নাকুলার প্রেস একটা যে সময়টা হয়েছিল সেই সময়টা হয়েছিল। ঠিক আছে, মনে রেখে দাও। এই যে সিভিল সার্ভিস পরীক্ষার যে এজটা 21 থেকে কমিয়ে যখন 18 করে দেয়া হয়, সেই সময়টা কখন ছিল? 1876। 1876। এবং এটা সেই সময় কে ভাইসরয় ছিল? মনে রাখবে, ভাইসরয়টা ছিল লর্ড লিটন। ঠিক আছে, অনেকবার এই প্রশ্নটা আসে, লর্ড লিটন। ঠিক আছে, তাহলে সিভিল সার্ভিস পরীক্ষার এজটা যে আর 21 থেকে কমে, মানে অ্যাকচুয়ালি কি করা হয়েছিল এটা, যে 21 থেকে, এটা ছিল 21 বছর, 21 থেকে কমিয়ে এটাকে 19 বা 18 করে দেয়া হয়। এইটা কখন করা হয়? না 1876 সালে। 1876 সালে তখন কে ভাইসরয় ছিল? সেই ভাইসরয়টার নাম হচ্ছে লর্ড লিটন। ঠিক আছে, এবং এই সময় একটা, মানে এই সময় একটা অ্যাক্টও পাস হয়েছিল। ঠিক আছে, মনে রেখে দাও, খুব ইম্পর্টেন্ট, এটা অনেকবার পরীক্ষা আসে। কি অ্যাক্ট পাস হয়েছিল? মনে রেখে দাও, ভার্নাকুলার ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। ঠিক আছে, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। এটা কবে হয়েছিল? না 1878-এও এটা হয়েছিল। অনেকবার দুটো জায়গা থেকে প্রশ্ন আসে যে ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা কবে পাস হয়েছিল। ভার্নাকুলার প্রেস অ্যাক্টের সময় কে ভাইসরয় ছিল? না এই ভাইসরয়টা কি ছিল? লর্ড লিটন। ঠিক আছে, তাহলে কোশ্চেন কিরকম আসতে পারে? সিভিল সার্ভিস পরীক্ষার এজটা কবে কমিয়ে দেওয়া হয়? এটা হয়তো তোমরা বললে যে 1876-এ। কোন ভাইসরয়, হয়তো সালটা অনেক সময় দেয় না, কোন ভাইসরয়ের সময় সিভিল সার্ভিস পরীক্ষার এজটা এটা 19 থেকে 18 থেকে কমিয়ে, এই 21 থেকে কমিয়ে এটাকে 19 করে দেওয়া হয়? তখন তোমাকে কি আনসারটা দিতে হবে? আনসারটা কি হবে? লর্ড লিটন। প্লাস ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, ভাষা যেটা রয়েছে, ভাষা নিয়ন্ত্রণ আইনটা, সেটা কবে পাস হয়? না সেটাও হয় তোমার 1878-এ।
এবং 1878 হয়, এবং 1878 কে ছিল না, এই সময়টাও কিন্তু তোমার ছিল লর্ড লিটন ছিল। খুব দুটো ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। তাহলে আর আমাদের এটা আর কি পড়লাম না, 1989 যে সংবিধান সংশোধনটা হয়েছিল সেটা 61তম সংবিধান সংশোধন হয়েছিল। 61তম সংবিধান সংশোধনে আমাদের ভোটদানের যে এজটা, ভোটদানের এজটাও 21 থেকে কমিয়ে ওটাকে 18 করে দেওয়া হয়, ঠিক আছে। 1989 কি করা হয়েছিল, 61তম সংবিধান সংশোধনে আমাদের ভোটদানের এজটা কমে দেওয়া হয়, ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে। এরপরে দেখো 1900 এরপরে কি হলো, ধরো 71, এরপর একটা সংবিধান সংশোধনী বলছি, 71তম সংবিধান সংশোধন, ঠিক আছে। 71তম সংবিধান সংশোধনী, 71তম সংবিধান সংশোধনী কবে রয়েছে না 1992 সাল। এইখানে কি করা হয় না 8 নম্বর শিডিউলে, 8 নম্বর শিডিউলে তোমাদের কি বললাম যে আমাদের ভাষাটাকে করা হয়েছে। এখানে তোমাদের একটা 3টে ভাষা আরো যোগ হয়, যেমন 1967 একটা কি ভাষা অ্যাড হলো, সিন্ধ্রি, তাই তো। তারপরে 1992 সালে আরো 3টে ভাষা অ্যাড হয়, একটা কি রয়েছে কোঙ্কানি, তারপরে হচ্ছে মণিপুরি, আর একটা হচ্ছে নেপালি। কোঙ্কানি, মণিপুরি আর নেপালি, ঠিক আছে। তাহলে কি হয়, 71তম সংবিধান সংশোধনী 1992 সালে কি করা হয়, 3টে ভাষার অ্যাড হয়। কি কি রয়েছে না, কোঙ্কানি রয়েছে, মণিপুরি রয়েছে আর নেপালি রয়েছে, এই 3টে ভাষা অ্যাড হয়। আচ্ছা, এরপরেরটা যেটা খুব ইম্পর্টেন্ট, দেখো আর 1992 সালের অতটা বেশি কিছু ইম্পর্টেন্ট এখান থেকে নয়। এরপরে হচ্ছে খুব ইম্পর্টেন্ট 86তম সংবিধান সংশোধন, 86তম সংবিধান সংশোধনী, 86তম সংবিধান সংশোধনী কি রয়েছে 2002, হ্যাঁ 2002 কি করা হয়, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু 6 থেকে 14 বছর পর্যন্ত, 6 থেকে 14 বছর পর্যন্ত সমস্ত শিশুদের ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, ঠিক আছে। আমাদের দেখবে একটা সংবিধানের ধারা তোমাকে বলছি, ধারাটার নাম কি রয়েছে 21A। যেমন আমাদের তোমাকে বললাম না যে এক্ষুনি যে স্বাধীন আমাদের যে মৌলিক অধিকারগুলো রয়েছে, তার মধ্যে 20 নম্বর ধারাটাতে কি বললাম, যে 20 নম্বর ধারাটা হচ্ছে কি কোনো ডিটেনশন, মানে তুমি কোনো ব্যক্তিকে এখন প্রচলিত আইনের বিরুদ্ধে তুমি গিয়ে শাস্তি দিতে পারবে না। তারপরে 21 নম্বর ধারাটা খুব ইম্পর্টেন্ট, অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে 21 নম্বর ধারাটা কি না, 21 নম্বর ধারাটা হচ্ছে জীবন ও স্বাধীনতার অধিকার। জীবন ও স্বাধীনতার অধিকারটা কি 21 নম্বর ধারাটা। আর এই 21A কি বলা হয়েছে, 21A কিন্তু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু 6 থেকে 14 বছর, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। আজকে যে তুমি দেখতে পাচ্ছ মমতা ব্যানার্জি কি করছে, পাস ফেলটা তুলে দিচ্ছে, ঠিক আছে, পাস ফেলটা তুলে দিচ্ছে, হ্যাঁ। তারপরে ব্যাপারটা হচ্ছে কি তোমার একটা ধরো আজকে কোন একটা ধরো একটা 8 বছরের একটা কোনো ছেলে, সে স্কুলে গেল, এরকম হতে পারে আজকে তাদের বাড়ির যা অবস্থা রয়েছে তারা কিন্তু স্কুলের ফিস ভরতে পারছে না, এরকম হতে পারে যে আজকে তাদের বাড়ির যেরকম কন্ডিশন রয়েছে সেই কন্ডিশন ওয়াইজ তারা কিন্তু স্কুলের ফিস ভরতে পারছে না। তুমি কিন্তু তাকে স্কুল থেকে বার করতে পারবে না, কারণ এটা একটা মৌলিক অধিকারের মধ্যে চলে আসছে। কারণ এটা কবে বলা হয়েছে না 2002 সালের 86তম সংবিধান সংশোধনে এটা বলা হয়েছে, ঠিক আছে। 86তম সংবিধান সংশোধনে এটা বলা হয়েছে যে 6 থেকে 14 বছর পর্যন্ত প্রত্যেকটা বাচ্চাকে এটা দেওয়া হবে। সেই জন্য 21A আমাদের কি বলা হয়েছে, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু অল, ঠিক আছে। এছাড়াও এইটা তোমার যেমন 21, দেখো ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনটা এতটাই ইম্পর্টেন্ট, এটা দুটো জায়গাতেই লেখা আছে। যেমন তোমার মৌলিক অধিকারে লেখা আছে 21A লেখা আছে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু 6 to 14 ইয়ার্স, ঠিক সেই রকম ভাবে তুমি যদি পার্ট 4 এর দিকে তাকাও, পার্ট 4 এর 36 থেকে 51 মধ্যেও কিন্তু এটা লেখা আছে,
কোথায় লেখা আছে সেটা একটুখানি দেখা যাক। ঠিক আছে, ঠিক আছে, সেটা একটুখানি দেখা সবাই বুঝতে পারছো তো? আচ্ছা, এটা সম্ভবত বলে দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে, ঠিক এটাই বলতে চাইছিলাম। আর্টিকেল ৪৫, আর্টিকেল ৪৫, আর্টিকেল ৪৫ আর আর্টিকেল 21A এই দুটো কিন্তু এক নয়। ঠিক আছে, 21 এটা তোমার কিসের মধ্যে চলে আসছে? ফান্ডামেন্টাল রাইট। আর আর্টিকেল ৪৫টা কিসের মধ্যে চলে আসছে? ডিপিএসপি। এই ডিপিএসপিতেও তোমাকে কি বলা হয়েছে না, ৬ থেকে ১৪ বছর পর্যন্ত, ৬ থেকে ১৪ বছর পর্যন্ত সমস্ত শিশুকে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দেওয়া হবে। এখন কথা হচ্ছে দুটোর মধ্যে কি পার্থক্য? আর্টিকেল 21ও এতেও বলা হয়েছে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, আবার আর্টিকেল 45 ডিপিএসপিতেও বলা হয়েছে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ৬ থেকে ১৪ বছর। তাহলে দুটোর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য এটাই, যদি আর্টিকেল 21 এর কথা চিন্তা আমরা করি, এটা কিন্তু ফান্ডামেন্টাল রাইট, এটা আদালত কর্তৃক বলবৎযোগ্য। মানে কি, ধরো তোমাকে তোমাকে একটা কথা, তোমার এগেনস্টে কোনো অন্যায় করা হলো, তুমি কি করলে? অন্যায়টা যে করা হয়েছে আমি সেইটার জন্য বিচার চাইতে সোজা আমি থানায় গেলাম, যে কেন না আমার এগেনস্টে আমাকে মারা হয়েছে, আমার এগেনস্টে ইনজাস্টিস করা হয়েছে। আর্টিকেল 21 এতে যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের কথা বলা হয়েছে, সেটা যদি কাউকে না দেওয়া হয়, সে ডাইরেক্ট কিন্তু ৩২ বা ২২৬-এ হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যেতে পারবে। আর এখানে আর্টিকেল ৪৫-এ যেটা দেয়া হয়েছে, ৩৬ এই আর্টিকেল ৪৫-এ যেটা দেয়া হয়েছে, এটা তো ডিপিএসপির মধ্যে পড়ছে, মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসির মধ্যে পড়ছে। এটা কিন্তু আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। এটা যদি আমাকে না দেওয়া হয়, আমরা কিন্তু আদালতে যেতে পারি। প্রশ্নটা আসে যে কোনটি আদালত কর্তৃক বলবৎযোগ্য আর কোনটি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। তাহলে স্বাভাবিকভাবে কি, ফান্ডামেন্টাল যে রাইটটা রয়েছে, ফান্ডামেন্টাল রাইটটা আদালত কর্তৃক বলবৎযোগ্য, আর ডিপিএসপিটা কিন্তু আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে। ধরো একটা কথা হচ্ছে কি, যে ধরো একটা ১৯ নম্বর ধারায়, আমি এটা ফান্ডামেন্টাল রাইটের কথাই বলছি, ফান্ডামেন্টাল রাইটের কথা। ধরো ১৯ নম্বর ধারায় কি বলা হয়েছে, একটা ১৯ নম্বর ধারায় একটা স্বাধীনতার কথা বলা হয়েছে, যে তুমি কোনো স্বাধীন পেশা গ্রহণ করতে পারবে। ১৯ নম্বর ধারায় যে ৬ প্রকারের স্বাধীনতার কথা বলা হয়েছে, তার মধ্যে একটা স্বাধীনতা বলা হয়েছে যে তুমি যে কোনো বৃত্তি বা যে কোনো পেশা গ্রহণ করতে পারবে। ধরো আজকে তুমি পড়াশোনা কর, এমবিএ করতে যাচ্ছ, তোমাকে এমসিএ করতে যাচ্ছ, তোমাকে বাধা প্রদান করা হলো না তুমি এমবিএ করতে পারবে না, তুমি এমসিএ করতে পারবে না, তুমি আমাদের পছন্দ মতো কেন করবে না, তুমি সরকারের পছন্দ মতো কেন করবে না, তুমি কেন নিজে এমবিএ বা এমসিএ করতে যাবে তোমার পছন্দ মতো? তার মানে কি করা হলো, তোমার ফান্ডামেন্টাল রাইটটাকে ক্রোপ করা হলো, ফান্ডামেন্টাল রাইটে বাধা দেওয়া হলো। তুমি কিন্তু ডিরেক্ট ৩২ এবং ২২৬-এ বলা হয়েছে, যার জন্য বি আর আম্বেদকর ৩২টাকে কি বলেছিল, সংবিধানের আত্মা কেন বলেছে? কারণ আমার যদি ফান্ডামেন্টাল রাইটটা আমি যদি দেখি আমার কোনো কারণে ভায়োলেটেড হয়, তাহলে ৩২-এ ডিরেক্ট সুপ্রিম কোর্টে কি আমি রিট করতে পারবো, আর ২২৬-এ ডিরেক্ট হাইকোর্টে গিয়ে রিট করতে পারবো। হাইকোর্টে গিয়ে যে রিটটা করতে পারবো সেটা ২২৬-এ বলা হয়েছে, আর সুপ্রিম কোর্টে গিয়ে যে রিটটা করতে পারবো সেটা ৩২-এ বলা হয়েছে। তোমার মৌলিক অধিকারটা এতটাই ইম্পর্টেন্ট, কোনো সংবিধান কোনো নাগরিকের মৌলিক অধিকারটাকে ক্ষুণ্ণ করা যাবে না।
যদি কোনো কারণে মৌলিক অধিকারটা ক্ষুণ্ণ হয় তাহলে ডিরেক্ট 32 আমি সুপ্রিম কোর্টে যেতে পারি, 226 ডিরেক্ট আমি হাইকোর্টে যেতে পারি। সেই জন্য মৌলিক অধিকারটা আদালত কর্তৃক বলবৎযোগ্য, মানে এটা যদি ভায়োলেটেড হয় আমি আদালতে যেতে পারি। কিন্তু ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি মানে যেটাকে আমি তোমাকে বলছি নির্দেশাত্মক নীতি, সংবিধানের নির্দেশাত্মক নীতি, যেটা কোথায় বলা হয়েছে পার্ট 4-এ, মানে 4-এর 4 নম্বর অধ্যায়ে বলা হয়েছে 36 থেকে 51 নম্বর ধারায় যে ডিপিএসপি গুলোর কথা বলা হয়েছে, যে নির্দেশাত্মক নীতিগুলোর কথা বলা হয়েছে, সেটা কিন্তু আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। তার মানে ওখানে যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের কথা 45-এ বলা হয়েছে, সেটা তো তোমার কিসের মধ্যে আসছে? নির্দেশাত্মক নীতির মধ্যে আসছে। তাহলে সেটা যদি কোনো কারণে ক্রোক হয় আমি কিন্তু আদালতে যেতে পারবো না, কারণ ভাই ওটা অ্যাডভাইস দেওয়া হয়েছে নির্দেশাত্মক নীতিগুলো। তুমি মানলে ভালো, না মানলে কোনো ব্যাপার নাই, না মানলে তুমি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যেতে পারো না। কিন্তু ফান্ডামেন্টাল রাইটটা যদি কোনো কারণে ক্রোক হয় তুমি কিন্তু ডিরেক্ট হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যেতে পারো। ওই জন্যই দুটোর মধ্যে পার্থক্যটা আমি নিরূপণ করালাম। এবার বুঝতে পারা গেছে কে কোশ্চেনটা করেছিলে? ঠিক আছে, ক্লাসটা ভালো লাগছে তো? আচ্ছা ঠিক আছে, আর একটা দুটো সংবিধান সংশোধনী বলে স্টপ করে দেবো। আচ্ছা এবারে কি হলো, এরপরে দেখো এর একটা খুব ইম্পর্টেন্ট সংবিধান সংশোধনী, সেটা কি রয়েছে না 101, ঠিক আছে, 101 সংবিধান সংশোধনী। 101 সংবিধান সংশোধনী কবে? 2016-তে। 2000 এটা 101তম সংবিধান সংশোধন, হ্যাঁ 2016-তে। এইখানে কি হয়েছে, জিএসটিটাকে অ্যাড করা হয়েছে। জিএসটি খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। 2016-এর কি করা হয়েছে, 101তম যে সংবিধান সংশোধনীটা রয়েছে, 101তম যে সংবিধান সংশোধনীটা রয়েছে, সেই 101তম সংবিধান সংশোধনী কি করা হয়েছে না জিএসটিটাকে অ্যাড করা হয়েছে, ঠিক আছে। জিএসটিটাকে অ্যাড করা হয়েছে, কি হয়েছে 101তম সংবিধান সংশোধনীতে, ঠিক আছে। আচ্ছা এখানে আর একটা কথা বলে দিই, যে ওই যে তোমাদেরকে বললাম, এখানে আর একটা কথা বলে দিই, 91তম একটা সংবিধান সংশোধনী আছে, যেটা আগের দিনে একটা আমি সেটে পেয়েছি। 91তম সংবিধান সংশোধনী 2003 সালের কথা বলছি। 91তম, এটা একটা সেটে পেয়েছিলাম, যে 91তম সংবিধান সংশোধনের 2003-এ কি বলা হয়েছে না, এই যে প্রধানমন্ত্রী আর মন্ত্রিসভা, যে লোকসভার যে স্ট্রেংথটা যেটা রয়েছে, প্রধানমন্ত্রী আর মন্ত্রীবর্গ রয়েছে, এটা যেন কোনোদিনও 15 জনের বেশি না হয়, ঠিক আছে। যে প্রধানমন্ত্রীর মন্ত্রিসভা যে সদস্যটা রয়েছে, সেটা যেন কোনোদিনও হচ্ছে 15-র বেশি না হয়, ঠিক আছে। আচ্ছা এটা তাহলে গেল 101। আর একটা মনে রাখবে, 104তম সংবিধান সংশোধনী, আমি যেটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, 104তম সংবিধান সংশোধনের সালটা আমি বলছি না, 104তম সংবিধান সংশোধনী কি হয়েছে, লোকসভায় যে দুটো অ্যাংলো ইন্ডিয়ান ছিল, লোকসভায় কি ছিল, দুটো অ্যাংলো ইন্ডিয়ান ছিল, মানে তোমাদের এক্ষুনি বললাম 545টা, 520টা হচ্ছে তোমার ইউনিয়ন টেরিটরি থেকে, 525টা হচ্ছে তোমার ইউনিয়ন টেরিটরি থেকে, এই সরি 525টা হচ্ছে স্টেটস থেকে, 20টা হচ্ছে ইউনিয়ন টেরিটরি থেকে, আর যে দুজন অ্যাংলো ইন্ডিয়ান ছিল, ওই অ্যাংলো ইন্ডিয়ানকে কিন্তু আর লোকসভাতে রিক্রুট করা যাবে না। সেটা কত নম্বর সংবিধান সংশোধনে? 104। আর 101তম সংবিধান সংশোধনে জিএসটি, আর 91তম সংবিধান সংশোধনে যেটা বললাম সেটা হলো, ঠিক আছে। তো এই ছিল যে সংবিধান সংশোধনী, কিরম লাগলো সবার ক্লাসটা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটাকে বারবার, এটাকে রেকর্ডিংটাকে পাঠিয়ে দেওয়া হবে, রেকর্ডিংটাকে বারে বারে দেখবে, দেখতে দেখতে মোটামুটি সব আবার তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আমি প্রশ্ন করবো সামনের সপ্তাহে, ঠিক আছে, এটা নিয়ে। ঠিক আছে, ওকে, চলো।